হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বৈদিক যুগ, এবং বৈদিক যুগে আজকে আমরা ফার্স্ট ক্লাস করবো, এরপরের ক্লাসে ওটা সেকেন্ড পার্টে করব। তো এই চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলছি, এখানে যে পিএসসি যে নতুন নোটিফিকেশান বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস, এছাড়া যারা এসএসসি এসএলএসটি অর্থাৎ সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো, প্রত্যেকের জন্যই কিন্তু কিছু না কিছু ইনফরমেশন রয়েছে। তার পাশাপাশি সিটেট এবং ওয়েস্ট বেঙ্গল টেটের যে আপার প্রাইমারি যে রয়েছে সেই সমস্ত সিলেবাস ভিত্তিক ক্লাসই কিন্তু এখানে হচ্ছে। তো প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখো, এবং এখানে প্রত্যেকের জন্যই কিছু না কিছু ইনফরমেশন অবশ্যই রয়েছে। তা আমার পড়ানো যদি ভালো লাগে, তোমাদের জন্য মনে হয় যদি কাজের কোনো জিনিস আছে, তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। এবং তার পাশাপাশি কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তার পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আপাতত আমাদের সামনে যেহেতু একদম কাছাকাছি যেটা নোটিশ বেরিয়েছে, ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়েছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস, সেখানে যে সিলেবাসটা দেওয়া আছে সেখানে কিন্তু বলছে যে মগধের উত্থান থেকে হর্ষবর্ধন পর্যন্ত। কিন্তু দেখো, এখানে 9, 10, 11, 12 এটা তো বোঝা যাচ্ছে। এর আগে যদি আমরা নোটিফিকেশান দেখি, যেটা পরীক্ষা হয়েছিল 2015-তে বা 2017-তে, তাহলে সেখান থেকে কিন্তু যেটা বোঝা যাচ্ছে সেখানে কিন্তু পুরো অর্থাৎ অনার্স এবং ইমের যে সিলেবাস রয়েছে সেটাকে ফলো করা হচ্ছে। তাহলে হিস্ট্রি সিলেবাস বলতে এগুলো সবই কিন্তু এর মধ্যে পড়ে। পার্টিকুলার যেটা বলছে তার বাইরে থেকে যে কোয়েশ্চেন আসবে না এরকম কিন্তু বলা যায় না। সেই হিসেবেই যেহেতু এগুলো সিলেবাসের দেয়নি, সেই জন্য আমি এগুলো জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছি। এবার রাইজ অফ মাগধা থেকে সেখান থেকে কিন্তু আরও বেশি ডিটেলসে আমরা পড়ব। আজকে ইন্ট্রো অনেক বড় বেশি হয়ে গেল, কিন্তু এটা বলা খুব জরুরি ছিল। তো চলো এবার ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখব যে এই যে বৈদিক যুগ বা বৈদিক সভ্যতা, এটাকে কেন বলা হয়? কারণ এদের যেটা সাহিত্য ছিল সেটাকে বেদ বলা হতো, ঋগ্বেদ বলা হতো। সেগুলোর পরের ক্লাসে যখন আমরা বৈদিক সাহিত্য দেখব সেটা থেকেই দেখব। তো সিন্ধু সভ্যতার ধ্বংসের স্তূপের ওপরেই যে সভ্যতা শুরু হয় তাকে বলা হয় বৈদিক সভ্যতা, বা অনেক ক্ষেত্রে বলা হয় আর্য সভ্যতা। প্রধানত বেদকে ভিত্তি করে বা বৈদিক সংস্কৃত বা বৈদিক যে সভ্যতা তাকে গড়ে উঠেছিল বলেই এর নাম বৈদিক সভ্যতা, এবং এই সভ্যতার স্রষ্টাদের যারা ছিলেন তাদের আর্য বলা হতো। সংস্কৃত শব্দ অনুযায়ী আর্য কথার অর্থ হচ্ছে সৎ বংশজাত বা অভিজাত মানুষ। আর্য কথা বলতে কিন্তু এক এক জায়গায় এক এক ক্ষেত্রে ব্যবহার হয়েছে। কোনো জায়গায় জাতি বোঝানো হয়েছে, কোনো জায়গায় একটা ভাষাগত ধারণা, বিভিন্ন কিন্তু জায়গায় বিভিন্ন বলা হয়েছে। যেখান থেকে ভাষাগত ধারণা আছে সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে। সেখানে যেমন ধরো সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, জার্মান, কেল্টিক, পারসিক প্রভৃতি ভাষার মধ্যে একটি মূলগত সাদৃশ্য রয়েছে, এবং এর থেকেই বোঝা যায় যে কোনো একটি মূল ভাষা থেকেই ভাষাগুলোর উৎপত্তি হয়েছে। তো এই ভাষাগুলোকে একসাথে ইন্দো ইউরোপীয় ভাষা বলা হয়, এবং যে ভাষায় যারা অর্থাৎ এই ভাষাগুলোর মধ্যে দিয়ে যারা কথা বলে তাদেরই সাধারণত আর্য বলা হয়। তাহলে আমরা প্রথম থেকেই জানি বা প্রায় সময় আমরা দেখে থাকি যে আর্যদের যে ভারতে আক্রমণ, সেটা কিন্তু বলা হয় প্রথম থেকে এটা ধারণা করা হয় যে আর্যরা বিদেশি এবং আর্যরা বাইরে থেকে এসেছিল, এবং ভারতের যারা আদিবাসী তারা হচ্ছে অনার্য। এ নিয়েও কিন্তু প্রচুর বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত রয়েছে। কেউ এর পক্ষে বলেছেন, কেউ বিপক্ষে বলেছেন। এই নিয়ে বিভিন্ন তত্ত্ব আছে। তো সেই বিভিন্ন তত্ত্বগুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সেই হিসেবে বলা যায় যে আর্যদের অ্যাকচুয়ালি বাসস্থান কোথায় ছিল, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কারোর মধ্যে ইউরোপ, কারোর মধ্যে আফ্রিকা, কারোর মধ্যে মধ্য এশিয়া, কারোর মধ্যে স্ক্যান্ডিনেভিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হচ্ছে। তবে সেই হিসেবে যে ঐতিহাসিকরা যে পক্ষে মতবাদ রেখেছেন সেই হিসেবেই কিন্তু আমরা এখানে আলোচনা করব। প্রথমে দেখব যে ইউরোপের পক্ষে কারা বলেছেন। যেসব পণ্ডিতরা বা ঐতিহাসিকরা আর্যদের আদি বাসস্থান বলতে ইউরোপকে বুঝিয়েছেন, তারা কি বলেছেন, কেবলমাত্র সংস্কৃত ও পারসিক বাদ দিয়ে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 7টি ভাষায় কিন্তু, মানে 7টা ভাষা হচ্ছে, তার মধ্যে কী কী বলা হচ্ছে, সংস্কৃত আর পারসিক, এই দুটো ভাষা বাদ দিয়ে বাদ বাকি যে 5টা ভাষা সেটা কিন্তু ইউরোপেই অবস্থিত। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে একমাত্র লিথুয়ানিয়ার ভাষাই প্রত্যক্ষভাবে আর্য ভাষার সঙ্গে যুক্ত, সংস্কৃত নয়। তাহলে তাদের পক্ষে কিন্তু
এই যুক্তিটা দিচ্ছেন। আর একটা কি যুক্তি দিচ্ছেন, এই আর্যরা যে জলবায়ু, জীবজন্তু ও গাছপাতা, লতাগুল্ম যা অর্থাৎ তাদের আশেপাশের যে পরিবেশ তার সঙ্গে যে পরিচিত ছিল বা বিভিন্ন জায়গায় যার যে বর্ণনা পাওয়া যায় সেগুলো কিন্তু ইউরোপের সঙ্গেই মেলে। সেই হিসেবে কিন্তু অধিকাংশ পণ্ডিতরাই বলে থাকেন যে তারা ইউরোপকে মেনে নিয়েছেন। তবে ইউরোপের কোন অঞ্চল কোন এক্স্যাক্টলি কোথায় সেটা কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারেন না, এবং এই ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। নেক্সট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষই আর্যদের আদি বাসস্থান হিসেবে যারা বলেন তার মধ্যে রয়েছে নরপণ্ডিত লক্ষ্মীধর শাস্ত্রী, ডক্টর ত্রিবেদী, ডক্টর এসি দাস, এইসব ঐতিহাসিকরা বলে থাকেন যে ভারতবর্ষই হলো আদি বাসস্থান। তারা তাদের মানে সপক্ষে কী বলছেন, যে কাশ্মীর ও হিমালয় সংলগ্ন অঞ্চল, পাঞ্জাব প্রভৃতি স্থানের কথা তারা বলে থাকেন। তাদের প্রথম যুক্তি যেটা সেটা হচ্ছে কি, সাধারণত কোনো মানুষ যদি কোনো অঞ্চল থেকে ছেড়ে এক জায়গায় এসে থাকে তাহলে কোনো না কোনো সময় তো তাদের স্মৃতিতে সেই জিনিসটা আসবে যে আমরা ওখানে থাকতাম, ওখানে একরকম পরিবেশে ছিলাম, এখানে এসে আর এক রকম পরিবেশ। কিন্তু আর্যদের যে জীবনধারা বা তাদের বৈদিক সাহিত্য, তাদের যে ডেলি লাইফ, তাদের অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, কোথাও এরকম কোনো তাদের যে একটা পরিযায়ী যে জীবনে সেরকম কোনো বা কোনো স্মৃতিচারণ তাদের জীবনে এরকম কিন্তু কোনো উল্লেখ পাওয়া যায় না। নেক্সট কি বলা হচ্ছে, মূল ইন্দো ইউরোপীয় ভাষার সর্বাধিক শব্দ সংস্কৃতে প্রবেশ করেছে। এ থেকেই বোঝা যায় মূল ভাষার সঙ্গে সংস্কৃতেরই যোগাযোগ বেশি, অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা যে শব্দগুলো রয়েছে তার মূল সূত্র কিন্তু অনেক সঙ্গে সংস্কৃত থেকে পাওয়া যায়। তো সেই হিসেবে তারা মনে করেন যে এর উৎস হচ্ছে কিন্তু ভারত, এবং এখান থেকেই ইন্দো ইউরোপীয় ভাষার সৃষ্টি হয়েছে। নেক্সট কি, বেদের মতো উন্নত সাহিত্য পৃথিবীর আর অন্যান্য স্থানে আর্যরা সৃষ্টি করতে পারেনি। কি বলছে, আর্যরা অন্য জায়গা থেকে এসেছিল, তাহলে একটা আর্য শ্রেণী যদি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তাহলে শুধুমাত্র ভারতে যে আর্যরা এলো তারাই কেন এত উন্নত সংস্কৃতি বা উন্নত সাহিত্যের সৃষ্টি করেছিল, অন্যান্য আর্যরা কেন পারল না, এই একটা মতবাদ কিন্তু তাদের মধ্যে রয়েছে। নেক্সট বলা হচ্ছে পাঞ্জাব ও সন্নিহিত যে স্থানগুলো ছিল সেখানে ঋগ্বেদে যে ভৌগোলিক বিবরণ মেলে, অর্থাৎ ঋগ্বেদে বৈদিক সাহিত্যে যে বিভিন্ন যে ভৌগোলিক স্থানের মেলে তার সাথে কিন্তু পাঞ্জাব এবং তার সন্নিহিত অঞ্চল এবং কিছু অর্থাৎ হিমালয়ের পার্বত্য অঞ্চলের যে সমভূমি, পার্বত্য যে সমভূমি তার মিল মেলে। ঠিক আছে, তার থেকে যেটা মূলা হচ্ছে যে এটা থেকে ভারতের পক্ষে যারা বলেছেন, এক্ষেত্রে আবার কিছু ত্রুটি দেখা যায়। যেমন ভারতে যদি আর্যদের আদি বাসস্থান হয় তাহলে ভারতের অন্যান্য স্থানে গিয়ে তারা শুধুমাত্র পাঞ্জাব এলাকাতেই কেন বা ওই সপ্ত সিন্ধু অঞ্চলেই কেন তারা রইল। দ্বিতীয়ত কি, দক্ষিণ ভারতের ক্ষেত্রে অনার্য ভাষার অস্তিত্ব বেশি প্রমাণ করে যে আর্যরা বহিরাগত, অর্থাৎ দক্ষিণ মানে বৈদিক সভ্যতা শুরু হওয়া থেকে কিন্তু ভারতবর্ষে দেখা গিয়েছে দুটি আলাদা সভ্যতা তৈরি হয়েছে। একটা দক্ষিণ ভারতের সভ্যতা যেটা সাধারণত অনার্য সভ্যতা, দ্রাবিড় সভ্যতা এরকম বলা হয়, এবং উত্তর দিকেরটা আর্য সভ্যতা বলা হয়েছে। এটা কেন বলা হচ্ছে? নেক্সট, সংস্কৃত ভাষার যেটা ব্যবহার হয়েছে বিভিন্ন বর্ণ, যেমন রি, ঢ, মূর্ধন্য, র প্রভৃতি যে আধিক্য সেগুলো আর্য ভাষার উপরে দ্রাবিড় বা অস্ট্রিক ভাষার প্রমাণ মেলে, অর্থাৎ এই যুক্তিকে লঙ্ঘন করছে যে এরা ভারতের আদি বাসিন্দা, সেটা প্রমাণ করে যে এই যে শব্দের ব্যবহারগুলো বা বর্ণের ব্যবহার এগুলো কিন্তু দ্রাবিড় ভাষায় বেশি দেখা যায়। তার ফলে এগুলো থেকে প্রমাণ হয় যে আর্যরা সিন্ধু সভ্যতার স্রষ্টা নয়, বরং সিন্ধু সভ্যতার ধ্বংসকারী হিসেবে অনেকে বলে থাকেন। সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে মানা হয় যে মতটা, সেটা হচ্ছে অধ্যাপক ব্র্যান্ডেনস্টাইন এই প্রাচীন আর্য ভাষার বিভিন্ন ভাষাতত্ত্ব আলোচনা করে একটা সিদ্ধান্তে এসেছেন, বা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো একটা পার্বত্য অঞ্চলের পাদদেশে তৃণ বা তৃণ অঞ্চল, তৃণভূমি এরকম কোনো একটা জায়গা হলো যেটা আর্যদের আদি বাসস্থান ছিল, এবং সেই হিসেবেই কিন্তু বলা হয় যে উরাল পর্বতের দক্ষিণে কিরগিজের তৃণভূমি। তো সেই অঞ্চল থেকে আর্যদের একটি শাখা পশ্চিমে চলে আসে এবং পরে বিভক্ত হয়ে একটি শাখা ইরানে এবং অপরটি
ভারতে প্রবেশ করে। যদিও এই মতেরও সমালোচনা চলছে, আর্যদের আদি নিবাস সম্পর্কে গবেষণা এখনও চলছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ব্র্যান্ডেনস্টাইনের যে মতবাদ সেটাকেই মেনে নেওয়া হয়। এই যে এরকমভাবে কিন্তু যদি ধরা হয়, তাহলে কিন্তু এই যে যদি ধরো মূল অঞ্চলটি বলে একটা ভারতে চলে আসে আর একটা ইরানে চলে যায়, এরকম বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল এই 18 মাঝখানে, সেটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে? এখনও দেখবে বিভিন্ন জায়গায় অনেক জায়গায় বিভিন্ন সোর্স থেকে তোমরা জানতে পারবে, বিভিন্ন থিসিস বা রিসার্চ থেকে জানা যায় যে এরকম দুপক্ষই আছে যে কিছু কিছু স্ট্রং এভিডেন্স আসছে যারা আর্যরা বা বহিরাগত ছিল, আবার কিছু কিছু এরকম স্ট্রং এভিডেন্স আসছে যে আর্যরা বহিরাগত না, তারা ভারতেই ছিল। ভারতেই দুটো জাতি ছিল, যারা অর্থাৎ দ্রাবিড় জাতি, এ জাতি, এরকমভাবে বিবরণ করা হচ্ছে। যেহেতু টেকনোলজি বাড়ছে, আরও নতুন নতুনভাবে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবহার বাড়ছে, সেই হিসেবে এখন এরকমও আসছে যে জেনেটিক বিভিন্ন কোড বা যে জেনেটিক গঠনের ওপরে সেই হিসেবে রিসার্চ করে ঐতিহাসিকরা বা বিজ্ঞানীরা দেখতে চাইছেন যে অ্যাকচুয়ালি যে আর্যরা তারা বহিরাগত না, তারা ভারতেরই অধিবাসী, যেখানে অর্থাৎ জলবায়ুগত আবহাওয়াগত পার্থক্যের জন্য হয়তো দুটো সভ্যতা আলাদা হয়ে গেছিলো, তাদের গঠন প্রণালী এরকম আলাদা হয়ে গেছিলো। এটা তো হতেই পারে, কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের জলবায়ু, আবহাওয়া, তাদের প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক পরিবেশ অনুযায়ী ভারতীয়দের মধ্যে প্রচুর বৈচিত্র্য দেখা যায়। অর্থাৎ ভারতের যদি অর্থাৎ তাদের প্রাকৃতিক পরিবেশ যতটা বৈচিত্র্যমূলক, তাদের যে জনজীবনের ক্ষেত্রেও ঠিক ততটাই বৈচিত্র্যমূলক, সাংস্কৃতিক সভ্যতা সব দিক থেকে দেখা যায়। তো সেই হিসেবেই এখনও নতুন নতুন বিভিন্ন রিসার্চ চলছে। তো সর্বশেষ পর্যন্ত এখনও পর্যন্ত যে মতবাদটাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ব্র্যান্ডেনস্টাইনের মতবাদ, এবং সেই অনুযায়ী কিরগিজের উরাল পর্বতের পাদদেশে কিরগিজের তৃণভূমি হচ্ছে আর্যদের প্রাচীন বাসভূমি, সেটাই আপাতত এই মতামতটাই ধরা হয়। এবার আমরা কি দেখব যে আর্যরা ভারতে কবে এসেছিল। হিন্দুকোষ উত্তর পশ্চিম গিরিপথ অতিক্রম করে যদি সেই ব্র্যান্ডেনস্টাইনের মতবাদটাই ধরা হয়, তাহলে তারা আর্যরা ভারতে প্রবেশ করে। তবে এক্স্যাক্টলি কবে এসেছিল সেটা বলা খুব মুশকিল। তবে তারা এসে প্রথমে সপ্ত সিন্ধু অঞ্চল, অর্থাৎ পাঞ্জাবের যে 5টি নদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা এবং সিন্ধু ও সরস্বতীর নাম অনুসারে যে সপ্ত সিন্ধু অঞ্চল ছিল, সেখানে তারা প্রথম বসতি স্থাপন করে। এবং যদি অর্থাৎ আধুনিক যুগ অনুযায়ী বলা যায়, তাহলে আফগানিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, কাশ্মীর, পাঞ্জাব, সিন্ধুর অংশবিশেষ প্রভৃতি অঞ্চলে এরা বসবাস শুরু করে। যতদূর মনে করা হয় যে ঠিক সিন্ধু সভ্যতার পতনের কাল এবং আর্যদের আগমন কাল, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দের কিছু আগে পরে তারা ভারতে এসেছিলেন, অর্থাৎ আর্যদের আগমনকালকে এই সময়কালকেই ধরা হয়ে থাকে। এরপরে পরবর্তী বৈদিক যুগ, অর্থাৎ বৈদিক যুগকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা ঋগ বৈদিক যুগ এবং একটা পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগকে ধরা হয় খ্রিস্টপূর্ব 1000 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুগে অর্থাৎ ঋগ বৈদিক যুগে 1000 থেকে 600 বা 1500 থেকে 1000 পর্যন্ত, এই 500-600 বছরের মধ্যে তারা ওই সপ্তসিন্ধু অঞ্চলেই ছিল, কিন্তু তারপরে তারা আস্তে আস্তে কিন্তু পূর্ব দিকে অগ্রসর হতে থাকে এবং এক সময় তারা কিন্তু দক্ষিণ ভারতেও বিস্তার লাভ করতে শুরু করে। পূর্ব ভারত বলতে যেটা বলা হচ্ছে বঙ্গদেশ, আসাম ইত্যাদি জায়গাও কিন্তু আর্য সংস্কৃতি বৈদিক যুগে সেরমভাবে প্রবেশ করতে পারেনি, কিন্তু আস্তে আস্তে তারা সমগ্র ভারতে কিন্তু চলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।